নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সৃষ্টি ডান্স একাডেমি একটা সুন্দর অভিনব সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরছে। আজও উত্তম। কেন বলুন তো এতটা প্রাসঙ্গিক? আজও উত্তম যে সমস্ত অভিনেত্রীরা আজও টলিগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। সত্যজিৎ রায়, চারুলতা, মাধবী আন্টি, লিলি আন্টি, রত্না পিসি, তাদের মুখ থেকে আমরা শুনে নেব তাদের কীরকম অভিজ্ঞতা ছিল। আবার আর এক ধারে আমি শুনব, বা আমরা সবাই শুনব, দেবলীনা দত্তা, সৌম্য ব্যানার্জি, সৌম্য মুখার্জি, দিব্যজ্যোতি, এদের সবার মুখ থেকে শুনব তাদের কাছে কেন আজও প্রাসঙ্গিক। আজকেও বাঙালিদের হৃদয়ে মনে মহানায়ক উত্তম কুমারের স্থান সর্বপ্রথম। সেখানে না একটা অন্যরকম ফিলিংস আসে যখনই মহানায়ক উত্তম কুমারের নামটা শোনা যায়। উত্তম কুমারের ছবি, উত্তম কুমারের গান, সেই যে একটা নস্টালজিয়া। চলুন না আজকে এই সন্ধেটা একটু তুলে ধরি আমরা সবাই মিলে। আমার এক এবং একমাত্র নায়ক উত্তম কুমারই। আমার নায়ক উত্তম কুমার। আমি এখানে রত্নাদি রয়েছেন, মাধুমাসি রয়েছেন। আমার যে কি হিংসে, আমি কেন তোমাদের সময় জন্মালাম না। দেখো, অভিনেত্রী তো হলাম, মানে অভিনয় জগতেই রয়েছি, অথচ একটু দেরি হয়ে গেল আমার জন্মতে। এইটা হচ্ছে আমার একটা সাংঘাতিক আফসোসের ব্যাপার। কেননা আমার শয়নে, স্বপনে, জাগরণে, জীবনের প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আমার স্ক্রিনে দেখা উত্তম কুমার। আমি ওনার প্রেমে পাগল। এখানে যদি উনি বসে থাকতেন, এখন যদি আমার পাশে উনি সত্যিই বসে থাকতেন, তাহলে পরে আমি এই চেয়ারটাতে বসতাম না। আমি ওনাকে বলতাম যে একটু জায়গা করে দিন আমাকে, একটুখানি এখানে ঢুকে আমি একই চেয়ার শেয়ার করতাম, এবং অনুষ্ঠানের পর আমি হাত ধরে চলে যেতাম। তারপর ওনাকে বলতাম মাধুমাসি, তারপর ওনাকে বলতাম আমার জন্য গাইতে, আরো দূরে চলো যাই। মানে এই কে প্রথম কাছে এসেছি। আমার খুব হিংসে তোমাকে মাধুমাসি, কেন আমি জন্মালাম না একটু আগে। বারবার দেখি, বারবার দেখি, বারবার দেখি কিভাবে উনি তাকান এই দুটো গানের সময়। এবং আমার পরম সৌভাগ্য, আমি রত্নাদির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি গোটা 7 ঘন্টা মাধুমাসির সাথে করার সুযোগ পেয়েছি। এই যে আমার কি সৌভাগ্য, সে আমি বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক, ওই সময়কার, ওনার সময়কার খানিকটা ছোঁয়া তো আমি পেয়েছি বলো তোমাদের কাছ থেকে, সেই আমার পরম সৌভাগ্য।
ছিলেন, আছেন, আর যতদিন আমরা বাঙালিরা থাকবো ততদিন উনি থাকবেন। বিশেষত আমাদের ফিল্ম জগৎটা যতদিন আছেন, এই ফিল্ম জগৎ যত বড় হবে তত ওনার নাম, তত ওনার ডাক, তত ওনাকে সব মানুষ আরো কাছে চাইবেন, কাছে পেতে চাইবেন, ওনার নাম করে আরো কাছে আসতে চাইবেন। আসলে আমি যখন দাদার সঙ্গে কাজ করি তখন আমার 8 বছর বয়স। আমার তখন মানে মনেই হয়নি, মানে তখন এখানে পিঞ্জর ছবিতে কাজ করতে গেছি। তা আমি তখন খুব বাচ্চা মেয়ে। আমাদের যিনি ডিরেক্টর ছিলেন দিলীপ মুখার্জি, দিলীপ দা আমাকে ফ্লোরে নিয়ে গেল। ফ্লোরে নিয়ে গিয়ে দাদার সাথে আলাপ করিয়ে দিল। দাদা, এই হচ্ছে রত্না, ও রিনা ছোটবেলায় ছোট বোন করছে, তা তুমি একটুখানি কথা বলে নাও, দেখে নাও। তা আমি দাদাকে প্রণাম করলাম, করে আমাকে জিজ্ঞেস করলো তুমি অভিনয় করেছো? তা আমি তখন ছেলের পাঠ করতাম রংমঞ্চ প্রফেশনাল থিয়েটারে। হ্যাঁ, আমি অভিনয় করি, থিয়েটার করি। তা বললো আচ্ছা, তা তুমি ছবি করেছো? তা তখন আমি একটাই ছবি করেছি, রাজা রামমোহনে। বললাম হ্যাঁ। তা বললো আচ্ছা ঠিক আছে। তারপর সেই সিনটা যেরকম ভাবে মানে ডায়লগ বলতে হবে, এসে দাঁড়াতে হবে কিভাবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাকাতে হবে, দাদা প্রত্যেকটা জিনিস আমাকে একবারে বললো কি মানে অক্ষরে অক্ষরে যেন আমাকে শিখিয়ে দিলেন। আর আমার একটা স্বভাব ছিল ছোটবেলা থেকেই, আমাকে যেটা শিখিয়ে দিতেন আমি সেটা ঠিক করে ফেলতে পারতাম। তবে কেমন হতো তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, এই পথে যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, এই পথে যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আসলে উত্তম কুমারের ব্যাপার তো, আমি তো বিবাহিত ওনার সঙ্গে, তাই বোধহয় একটা কিছু ভর টর হয়েছিল, ওনারই ভর, যে কারণে আমি সাহস করে গেয়ে ফেললাম। আমি তো গানের মানুষ নই, আমি নাচের মানুষ। কি জানি কি করে তুমি বলো করে ফেললাম, ওনার মুখটা ভাবতে ভাবতে ওই হয়ে গেল আর কি একরকম। আমার তো হাত কাঁপছিল, মানে আমি নিজেই বুঝতে পারছি না আমি কি গেয়েছি। আমি তাই জন্য জাস্ট ঠিক আছে গাইতে বলেছে, ও আমাকে ফাঁসিয়ে দিল ওখানে, ও তো গান জানে বলে ইয়ে করে দিল। হ্যাঁ, মানে অনভ্যাসের মতন যেটা হলো সেটা আর কি, ওই উতরে গেছি আর কি। উনি তো আছেন ওপরে, ঠিক আছে। আমি তো এইটা আজকে সকলকে জানাতে চাই, জনসমক্ষে, আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা জানে, আমার প্রেসের বন্ধুরা সবাই জানে, জনগণকে জানাতে চাই যে গৌরব আপনাদের খুব প্রিয় অভিনেতা গৌরব, এবং দেবলীনা গৌরবের বউ, নবনীতা ওদের বোন, ছোট বোন যাকে আমি রসগোল্লা বলে ডাকি, ওরা সবাই আমাকে ঠাম্মি বলে ডাকে। আমি শিখিয়েছি ওদেরকে ঠাম্মি বলে ডাকতে, কারণ ওদের দাদু উত্তম কুমার, ওদের দাদু যদি উত্তম কুমার হন তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার যা প্রেম ওনার প্রতি, যে ধরনের প্রেম আমার প্রতি, তাতে আমি ঠাম্মি হই, এবং ওরা আমাকে প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি ঠাম্মি বলে ডাকে। আমি এর থেকে বেশি আর কীভাবে বোঝাবো আমার কতটা প্রেম ওনার প্রতি। যবে থেকে প্রেম বস্তুটা কী একটু একটু অনুভব করতে শিখলাম, মানে টিনেজ, আমার যখন আমি সদ্য টিনেজে পা দিচ্ছি, তা টিনেজ ক্রাশ ঠিক যে বয়স থেকে হয়, সেই বয়সে আমি তো মোবাইলের অনেক আগের যুগের মানুষ, মানে প্রাচীন আর কি সেদিক থেকে দেখতে গেলে। তখন ওই শনিবার দিন বাংলা ছবি দেখানো হতো টেলিভিশনে, প্রায়ই উত্তম কুমারের ছবি দেখানো হতো, তো উনি আমার প্রথম টিনেজ ক্রাশ আর কি, সেই সময় থেকে শুরু প্রেমটা। যে মানুষটাকে নিয়ে আপনারা ভাবছেন বা সকলেই চিন্তা করছেন, তিনি দেখতে পাচ্ছেন না, এইটাই মনে হচ্ছে। কিন্তু ভালো লাগছে যে আজকেও মানুষ ভাবছেন তার কথা। কিন্তু কেন ভাবছেন জানেন? সেটা হচ্ছে উনি শুধুই যে শিল্পী ছিলেন তা কিন্তু নয়, উনি এক মহামানব ছিলেন। শিল্পীদের কথা যেমন অভিনয় করতেন, সেদিক থেকে তার কোনো ইয়ে হয় না, জুড়ি হয় না,
ঠিক তেমনি এরকম বড় বড় শিল্পী কিন্তু আরও ছিল তার আগে। ছবি বিশ্বাসের নাম বলতে পারি, অহিত চৌধুরীর নাম বলতে পারি, নরেশ মিত্রের নাম বলতে পারি, শিশির ভাদুরীর নাম বলতে পারি, আরও অনেকের নাম বলতে পারি। কিন্তু কারোর কথাই কিন্তু পরবর্তীকালে আর জানা যায়নি। কিন্তু উত্তম কুমারের নাম সবাই কেন বলছেন, যেখানেই যাই সকলেই কিন্তু একবার জিজ্ঞাসা করেন উত্তম কুমারের কথা একটু বলুন। সেই জন্য উত্তম কুমারের কথাই একটু বলি। অভিনয় ছাড়া, অভিনয় তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু যেটা দেখেননি সেটা হচ্ছে তার মানবিকতা। যেমন একদিন উনি মেকআপ করবেন, মেকআপ ম্যান সবসময় আগে ঘরের ভেতর থাকে, কিন্তু সেদিন নেই। তারপর উনি বসার পর তখন মেকআপ ম্যান আসতো, আসার পর তখন জিজ্ঞাসা করলেন, কিরে তোর মুখটা এরকম লাগছে কেন? বললো না কিছু না দাদা, ঠিক আছে। বললো না ঠিক নেই, কোথায় একটা গোলমাল আছে। কি গোলমাল আছে বল? তখন বলছে না দাদা কোনো গোলমাল নেই, সব ঠিক আছে, আমার একটু আসতে দেরি হয়ে গেল। বললো না তার জন্য কিছু বলছি না, এই যে তোর মুখের এক্সপ্রেশন, মনের ভেতর যে যন্ত্রণাটা হয় সেটাই তো এক্সপ্রেশন হয়। তা আমরা কি করি, ওই যন্ত্রণাটা মনের ভেতর আনি, তবেই আমাদের মুখে এক্সপ্রেশনটা আসে। সেটাকে আমি বুঝতে পারছি না, তোর একটা ভেতরে যন্ত্রণা হচ্ছে, কিসের যন্ত্রণা আমাকে বল। তখন বললো যে দাদা তাহলে একটা কথাই বলি, আমার সামনে মেয়ের বিয়ে, কিন্তু সবই জোগাড় করতে পেরেছি, তুই পারিনি শুধু পণের টাকাটা। তো বললো পণের টাকা সব যখন জোগাড় করেছি ওটাও জোগাড় হয়ে যাবে। তো বললো না দাদা ওটা কিছুতেই, অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সেই জন্যই চিন্তা হচ্ছে। তখন বলছে যে না চিন্তা করিস না, কত পণের টাকাটা কত? তখন বললো যে এটা কিন্তু অনেক দিন আগের কথা বলছি, তখন 5,000-এর মূল্য ছিল, এখন নেই কিন্তু তখন ছিল। বললো 5,000 টাকা। ও ভাবিস না, ও ঠিক দেখবি হয়ে গেছে, এখন তো মেকআপ কর। মেকআপ টেকআপ করে চলে গেল। ঠিক 1 মাস পরে বিয়ের দিন উত্তম কুমার সেই মেকআপ ম্যানের বাড়িতে গিয়ে হাজির, গিয়ে বললো তোর এই টাকাটা দরকার ছিল না, এটা নেই, দিয়ে আবার উনি চলে এসছেন। এটা একটা ঘটনা। আর একজনের একটা অভাব অসুবিধে হয়েছিল, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, বাড়ি ভাড়া দিতে পারেনি বলে, তাকে একটা জমি কিনে দিলেন উত্তম কুমার, এখনো সেই জমিতে বাড়ি করে সে আছে। এরকম অনেক অনেক ঘটনা, আমি তো 1, 2, 3টে জানি, কিন্তু তার বেশি প্রচুর ঘটনা আছে। মানে উত্তম কুমারের বলতো ডান হাত কি করছে বাঁ হাত জানে না, বাঁ হাত কি করছে ডান হাত জানে না, সমানে এর জন্য তার জন্য সব কিছু করেছেন। কিন্তু তারপরে উনি ভাবলেন এটাও যথেষ্ট নয়, একটা সংসদ করতে হবে, যে সংসদে দুস্থ শিল্পীরা এরকম নানান রকম অসুবিধেকর লোকেদের সাহায্য করা যায়। তার জন্য শিল্পী সংসদ হলো, সাধন চলে গেছে না, তার জন্য তৈরি হলো শিল্পী সংসদ। সেই শিল্পী সংসদ থেকে উত্তমবাবুর অনেক স্বপ্ন ছিল, যেমন একটা হাউস করবেন, যে হাউসে 2 রকমের ছবি হয়, কমার্শিয়াল ছবি এবং যেগুলোকে বলে আর্ট ফিল্ম, এই 2 রকমের ছবি হবে। কিন্তু জায়গা পছন্দ হলো না, এখানে ওখানে সেখানে নানান জায়গা খুললেন, যে জায়গাগুলো সরকার দিতে চেয়েছিলেন সেই জায়গাটা ওনার পছন্দ নয়, সেই জন্য সেটা হলো না। তারপর তো আস্তে আস্তে উনি চলেও গেলেন, এটাও একটা কারণ। কিন্তু শিল্পী সংসদ আজও আছে, এখনো পর্যন্ত শিল্পী সংসদ আছে, এখনো পর্যন্ত দুস্থ শিল্পীরা সাহায্য পায় তাদের সামর্থ্য অনুযায়ী। হয়তো উত্তমবাবু বেঁচে থাকলে আরো বেশি ভালোভাবে চলতো, কিন্তু না হলেও আজকে বলতে আমার খারাপ লাগছে, এই সাধন বাগচি এই কিন্তু ধরে রেখেছে, কোনো রকম ভাবেই এখান থেকে সরতে দেয়নি, এখনো পর্যন্ত তার আদর্শকে ধরে রেখে এই শিল্পী সংসদ চলছে। এবং আমাকে কিছু কিছু লোক শিল্পী সংসদের মানে উত্তমবাবুর ইয়ে করবেন আর কি, অনুষ্ঠান করবেন তার জন্য বলেছে।
তখন বললেন যে আপনি শিল্পী সংসদে কেন যাচ্ছেন, আপনি তো শিল্পী সংসদে যাচ্ছেন। আমি বললাম হ্যাঁ যাচ্ছি, শিল্পী সংসদের একটা আদর্শ আছে, কিন্তু তোমাদের আদর্শ তো আমি বুঝতে পারলাম না, আমার বোধ কম, সেই জন্য বুঝতে পারলাম না বলে আমি যেতে পারছি না, সরি টু সে। তো এই একটাই কথা বলি, উত্তম কুমারের মতন অভিনয় শুধু অভিনয় করলে হবে না, তার মানসিকতাও যেন চাই, মহামানব হয়ে যেন উনি আসেন। সেই জন্যই এই মহামানবকে প্রণাম জানাই। আর আপনারা সকলে যে মনে রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ হয়ে থাকলাম। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রত্যেকটি স্পন্সর এবং পার্টনার, আলেক্স অ্যাসোসিয়েটেড নবাবদ্বীপ, বিজেসা গুপ্তা। উত্তমবাবু যেভাবে কাজ করে গেছেন, সেইভাবে মানুষ যেভাবে তাদের ভালোবেসেছেন, ওখানে যখন বলবো আমি তখন বুঝতে পারবেন যে উত্তমবাবু একটা শুধু অভিনেতা ছিলেন না, তিনি বিশাল বড় মনের মানুষ ছিলেন। তো সেই জায়গাটার থেকে সেই মনের মানুষ, তার একটা টান আছে, সেই টানে সবাই যাবেই তার কাছে, এবং তাকেও আসতে হবে। দেখি, ওয়েট করি যে আসে কিনা। জুলাই মাসটা আসলে না মনের ভেতরটা কীরকম করে, মনে হয় এই মাসটা 46 বছর আগে যখন ছিল আর এখন দুটো তফাৎ অনেক, কিন্তু তাও ভীষণই ভালো লাগে যে দাদাকে নিয়ে আমরা এই স্মৃতিচারণটা করতে পারি। আমাদের নিজেদের অনুষ্ঠান শিল্পী সংসদের আছে 24 তারিখ সকাল থেকে বিকেল, সকালবেলা আছে এতে টালিগঞ্জে ওনার স্ট্যাচুতে আমরা মাল্যদান করব। তারপরে রেট্রোস্পেক আছে নন্দনে, তারপর 6:30টার সময় আমাদের দাদার নিয়ে একটা 6:30টার সময় আর একটা অনুষ্ঠান আছে রবীন্দ্র সদনে। তা এই মানে 24 তারিখ সারাদিনই দাদাকে নিয়ে আমরা অনুষ্ঠান করব। আর সবচেয়ে বড় কথা যে এই যে আমরা 3টে অনুষ্ঠান করি, 3টে অনুষ্ঠানেই প্রচুর লোক হয়। যেমনি নন্দনে আমাদের ছবি দেখতে লোক হয়, তেমনি রবীন্দ্র সদনে দাদার কথা শুনতে, দাদার ছবির গান শুনতে, আমাদের কাছ থেকে কিছু কথা শুনতে অনেক অনেক লোক আসে। তাই বলি যে দাদা তুমি অমর, তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো, তুমি আশীর্বাদ করো। আমরা যেন তোমার সেই স্বপ্নটাকে, যে স্বপ্ন নিয়ে তুমি শিল্পী সংসদ করেছিলে, সেই সংসদটাকে যেন আমরা বড় করতে পারি, তোমার মনের ইচ্ছেটাকে যেন আমরা পূরণ করতে পারি, এইটুকু। হ্যাঁ, ভীষণই ভালোবাসতেন, শুধু খেতে ভালোবাসতেন না, বললাম তো উনি খাওয়াতে ভালোবাসতেন। ওনার বাড়িতে লক্ষ্মী পুজো হতো, লক্ষ্মী পুজোর পরের দিনকে মানে আমাদের সবাইকে নেমন্তন্ন করতেন, আর আসতেই হতো। শুধু আসলে না, মানে আমরা দাদা দাঁড়িয়ে থেকে খাওয়াতেন। আমরা যদি ঠিকমতো না খেতাম তা আমাদের বকতেন, কেন খাচ্ছিস না, তুই খা, এটা খা, ওটা খা, সেটা খা, এরকম। দোলের দিনকেও দাদার বাড়িতে খুব একটা উৎসব হতো, সেদিনও খুব খাওয়া দাওয়া হতো। মানে দাদার বাড়িটাতে আমরা তো জানতাম, আমরা কিছু হলেই দাদার বাড়ি চলে যেতাম, গিয়ে দাদাকে বলতাম আমাদের এটা হয়েছে, সেটা সঙ্গে সঙ্গে খাবার এসে গেল, আড্ডা হয়ে গেল, বসে গেল। তা এই রকম দাদা যতদিন ছিলেন আমরা ভীষণ আনন্দ করে দিন কাটিয়েছি। তা এখন আর সেরকম কেউ নেই যার বাড়ি গিয়ে বলতে পারি যে আমরা এসছি, শিগগিরই তুমি খাবার আনাও, খাবার খাবো, আড্ডা মারবো, সেরকম আর এখন কেউ নেই। Thank you so much, Manushi Didi. Thank you. Thank you. এত রাত্রেবেলা তুমি আমার কথাটা রেখেছো, আজকে এসছো, অনেক ধন্যবাদ। আমার কাছে উত্তম কুমারকে নিয়ে কোনো মন খারাপের স্মৃতিই নেই, কারণ ওই উত্তম কুমার তো মারাই যাননি, উত্তম কুমার রয়ে গেছেন, শরীরটা পাল্টেছে। আমার সঙ্গে চাঁদের বাড়ি ছবিতে খুব ইম্পর্টেন্ট, কি বলবো, ওনার সঙ্গে তখন আমি তো নতুন একটা ছিলাম তখন, তো তরুণ মন্দিরের ছবিতে খুব মজা করেছিলাম আমরা, সেটা 2011 সালের কথা। এখন খুব নামকরা ডিরেক্টর হয়ে গেছে, খুব ভালো একটা ছবি বানিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, নামকরা ডিরেক্টর আর ভালো ছবি, এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি খুব ক্লিয়ারলি বলছি, হিট গান আর ভালো গানের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। খুব ভালো একটা ছবি বানিয়েছে, সত্যি কথা বলছি, আমার দেখা হয়নি, কিন্তু খুব শিগগিরই দেখতে পারলে খুব খুশি হব। যদি আমাদের জন্য, সিঙ্গারদের জন্য একটা যদি রাখতে পারো, তো আমরা টিকিট কেটে দেখবো একদম 100%।
আমি কলকাতায় অন্তত 15-20 দিন তো থাকি, নিশ্চয়ই দেবো। হ্যাঁ, আচ্ছা। মেনি কনগ্রাচুলেশন, ইটস এ গ্রেট টু সি সামওয়ান সো কী বলবো, এত জোভিয়াল, এত কী বলবো, এত মজা করে সবসময়, তার মধ্যে এত সিরিয়াস একটা সলিড দিক আছে। ইটস এ নিউ কী বলবো, নিউ অবজারভেশন আর নিউ ইনভেনশন ফর আস। যিনি রয়ে গেছেন তাকে নিয়ে মন খারাপ হয় না, এই জন্মদিনটা সেলিব্রেশন হয়। উত্তম কুমার যে অভিনয়টা করতেন, সেই অভিনয়টা উত্তম কুমার নিজের কথা ভেবে করতেন না, উত্তম কুমার দর্শকদের জন্য। উত্তম কুমার দর্শকের পালস বুঝতেন। যে অভিনেতা দর্শকের পালস বুঝতে পারেন না, তিনি পারেন না আসলে কিছু। উনি দর্শকের পালস বুঝতেন। উনি যখন নায়িকাকে জড়িয়ে ধরতেন, কোনো নায়িকাকে, সেই নায়িকাকে জড়িয়ে ধরবেন বলে উনি জড়িয়ে ধরতেন না। উনি এটা দেখতেন কোন অ্যাঙ্গেলে নায়িকাকে জড়িয়ে ধরলে সেই ভঙ্গিটা দর্শকের খুব ভালো লাগবে, সেই জড়িয়ে ধরাটা দেখতে দর্শক বারবার আসবে। আমি এখনকার কোনো অভিনেতা অভিনেত্রীদের খাটো করছি না, তারা তাদের মতো করে অভিনয় করেন, কিন্তু তবুও আমি বলবো এটা তো সত্যি উত্তম কুমার একজনই, আজ অবধি কেউ এলেন না যাকে দেখে দর্শক বলতে পারবেন উত্তম কুমারকে ছাপিয়ে গেছেন। তো হবে না, এমন কেউ আসেননি এখনও যাকে দেখে দর্শক বলতে পারবেন একেবারে উত্তম কুমারের মতো। যেরকম গান দুটো যে দুটো গাইব, দুটোতেই ইটস এ গ্রেট, কী বলবো, উত্তম কুমারকে নিয়ে কোনো কথা বলা মানে না কীরকম একটা ব্যাপার। তো ও আমাকে যখন বলেছিল, ওই প্রদীপ বেসিক্যালি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা ব্যাপার আমার সঙ্গে ঘটে গেছে, ওই প্রদীপ জ্বালিয়ে চলে যাওয়ার মতো একটা ব্যাপার ছেড়ে যাও। তো আমি বলেছিলাম দ্বীপ জেলে যাই আমি করবো না, আমি যদি যাই আই এম এ সিঙ্গার, দ্যাটস হোয়াট আই অ্যাম, দ্যাটস হোয়াট আই এম গোইং টু রিমেইন। বাকি জিনিস আসবে যাবে আই ডোন্ট নো, বাট দ্যাটস এ রেসপন্সিবিলিটি, দিস ইজ মাই প্যাশন। এমন আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি, পায়ে পায়ে পথ চলা, এই কথা বলা, পায়ে পায়ে। এগুলো সব কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। এটা হয়তো তোমার জন্য সঙ্গে একটু যোগ করে শুনতাম, যদি মনে হতো একটু লম্বা করবো ডেটটাকে, তাহলে একটু ডেটটাকে লম্বা করতাম, এটা গাইতাম। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে,